ওয়েলকাম এভরিবডি। সকলকে ধন্যবাদ আমার চ্যানেল সহশিক্ষা দেখার জন্য। আমার আজকের বিষয় ক্লাস 10 এর তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। আগের দিনের ক্লাস 10 এর শেষ ভিডিওয় আমরা পড়েছিলাম তড়িৎ বিশ্লেষণ। আজ আমরা পড়ব তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করব এবং বেল বটনে অবশ্যই প্রেস করব পরের ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলে আসি আমি আজকের পড়ার তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণকে আমরা বাস্তবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। সাধারণত এই চারটি জায়গায় আমরা একে ব্যবহার করি। কোন কোন কাজে? ধাতু নিষ্কাশন, ধাতু পরিশোধন, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং, আর হচ্ছে পরীক্ষাগারে বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশেষ কিছু রাসায়নিক দ্রব্য তৈরিতে। প্রস্তুতিতে আমরা এই তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করতে পারি। তাহলে আমরা আজকের ভিডিওয় পড়ব এই দুটি, অর্থাৎ ধাতু নিষ্কাশন, একই সঙ্গে পড়ব ধাতু পরিশোধন। আমি পরের ভিডিওয় তড়িৎ লেপনের সম্পর্কে একটি বিশেষ ভিডিও দেব, সেটি আমরা তড়িৎ লেপন সম্পর্কে আরো অনেক ডিটেলস আলোচনা করব। তাহলে চলে আসি আজকের পড়ায় ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশনে আমরা একটা বিশেষ চার্ট দেখব, যে চার্টকে বলা হয় তড়িৎ রাসায়ন শ্রেণী। তড়িৎ রাসায়ন শ্রেণীতে কে কে আছে একটু দেখে নিই। প্রথমে আছে পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, এরপর ম্যাগনেসিয়াম, এরপর অ্যালুমিনিয়াম, এরপর জিঙ্ক, এরপর আয়রন, এরপর এসএন, তারপর লিড বা পিবি, এরপরে আছে হাইড্রোজেন, এরপরে আছে সিউ, এরপর মার্কারি, এরপরে আছে এজি, তারপর এইউ। চলে আসি শ্রেণী আমার একটু বলি হবে। এই শ্রেণীটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক শ্রেণী। অর্থাৎ এই শ্রেণী যারা উপরের দিকে আছে, অর্থাৎ পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অর্থাৎ এই অবধি, অর্থাৎ এই সমস্ত ধাতুগুলি তীব্র তড়িৎ ধনাত্মক এবং অক্সিজেনের সঙ্গে এদের যে অক্সাইড উৎপন্ন হয় তারা রাসায়নিকভাবে ভীষণ স্থায়ী হওয়ার জন্য কার্বন বিজারণ পদ্ধতিতে এদেরকে পৃথক করা যায় না বা নিষ্কাশন করা যায় না। এই অসুবিধা দূর করতে আমরা কি ব্যবহার করি? ধাতু নিষ্কাশন ক্ষেত্রে, অর্থাৎ এই সমস্ত ধাতু নিষ্কাশন করার জন্য এদের অক্সাইড বা কোনো কোনো ক্ষেত্রে এদের হ্যালাইড লবণ গলিত বা জলে দ্রবিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে ধাতু নিষ্কাশন করা যায়। অর্থাৎ এদেরকেই আমরা, অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা উপরের দিকে আছে তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করতে পারবো তাদের অক্সাইড বা তাদের হ্যালাইড থেকে। চলে আসবো আজকে তাহলে একটি উদাহরণ দেব। উদাহরণটি আমাদের বক্সাইট বা যেখান থেকে অ্যালুমিনিয়াম প্রস্তুত করা হয়, Al2O3 2H2। এটা হলো অ্যালুমিনিয়ামের আগরিক, একে আমরা বক্সাইট বলি। এই অ্যালুমিনিয়াম থেকে কি করা হয়? আগে Al2O3 তৈরি করা হয়, অর্থাৎ বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করব। সেই অ্যালুমিনাকে কি করব? আমরা ধাতু নিষ্কাশন কাজে ব্যবহার করব। চলে আসি তাহলে পরপর পদ্ধতিতে চলে আসি। ধাতু নিষ্কাশন পদ্ধতি আমরা অ্যালুমিনা থেকে নিষ্কাশন করব। Al2O3 তো বিশুদ্ধ অ্যালুমিনা বা অ্যালুমিনা যেটাকে বলছি, এর হচ্ছে কুপরিবাহী এবং গলনাঙ্ক অনেক বেশি, প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একে বিগলিত করতে অনেক বেশি তাপ লাগে। এই অসুবিধা দূর করার জন্য কি করা হয়? এর ভিতরে দুটো জিনিস মেশানো হয়। মেশানো হয় এটা Na3Al একে বলা হয় ক্রায়োলাইট, এবং একই সঙ্গে আরেকটি জিনিস মেশানো হয়, সেটা হচ্ছে CF2। অনুপাত হিসেবে আমরা যদি দেখি, একে হচ্ছে 20%, এটি 60%,
এটিও 20%। তাহলে এই তিনজনের অনুপাত আমরা পাশাপাশি দিলাম 20-60-20। এটি হচ্ছে অ্যালুমিনা, এ হচ্ছে ক্রাউলাইট, এ হচ্ছে ফ্লুসপার। কি হয়, বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে যখন ক্রাউলাইট এবং ফ্লুসপার মেশানো হয় তখন কি হয়, এর গলনাঙ্ক কমে প্রায় 900 ডিগ্রির কাছাকাছি চলে আসে। অর্থাৎ একে এখন তরল করা অনেক বেশি সহজ এবং একই সঙ্গে এখন তড়িতে সুপরিবাহী। তাহলে প্রথমে কি করব, অ্যালুমিনার সঙ্গে ক্রাউলাইট এবং ফ্লুসপারকে একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে প্রথমে একে প্রায় 900 ডিগ্রির কাছাকাছি একে বিগলিত বা তরল করব। এরপর এর ভিতরে তৈরি করব। আমরা জানি তৈরি করার জন্য কয়েকটি জিনিস খুব জরুরি। একটি হচ্ছে ভোল্টামিটার, একটা হচ্ছে তড়িৎদ্বার, তড়িৎ পদার্থ এবং অবশ্যই ব্যাটারি। চলে আসি, এখানে ভোল্টামিটার হিসাবে ব্যবহার করা হয় স্টিলের আয়তাকার পাত্র। স্টিলের বড় আয়তাকার পাত্র, সেটিকে আমরা এখানে ভোল্টামিটার হিসাবে ব্যবহার করব এবং এর ভিতরে থাকবে গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া। এর ভিতরের দেওয়ালে থাকবে গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া। এখানে থাকে নির্গম নল, এটিকে আমরা বলবো গ্যাস কার্বনের আস্তরণ। এবং এখানে কি হয়, কপার দণ্ডের সঙ্গে আনুভূমিকভাবে কতগুলি গ্রাফাইটের টুকরোকে ঝুলিয়ে রাখা হয় এবং এটিকে কি করব, ব্যাটারির সাথে যোগ করব আর এই অংশটাকেও ব্যাটারির সাথে যোগ করব। অর্থাৎ এই গ্যাস কার্বন যেটা, সেটা এখানে কাজ করে ক্যাথোড হিসাবে এবং এই যে গ্রাফাইট দণ্ডগুলি আছে এগুলো এখানে অ্যানোড হিসাবে কাজ করে। ভালো করে খেয়াল রাখবো। তাহলে স্টিলের পাত্র, সেটি হচ্ছে এখানকার ভোল্টামিটার। একই সঙ্গে এই তামার দণ্ডের সঙ্গে আনুভূমিক ঝুলানো গ্রাফাইট দণ্ড, সেগুলো হচ্ছে এখানে অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় এবং স্টিলের গায়ে বা এই পাত্রের গায়ে যে গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া থাকে সেটি এখানে ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয়। এখানে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, এটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে। এবং তড়িৎবিশিষ্ট পদার্থ হিসাবে কি দিয়েছি আমি, তড়িৎবিশিষ্ট এই তিনজনের যে মিক্সচার, অর্থাৎ অ্যালুমিনা, ফ্লুসপার এবং ক্রাউলাইটের মিক্সচার এখানে দেব। যখনই ব্যাটারির সাথে জুড়বো কি হবে, আমরা জানি তড়িৎবিশিষ্ট পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়। বিয়োজিত হলে কি হবে, আয়ন হিসাবে পাবো আমি। তাহলে আয়ন হিসাবে এবং 3O2-, অর্থাৎ বিয়োজিত হয়ে এরকম হবে। তাহলে দুটো বিক্রিয়া আমি দেখে নিই। একটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, আর একটি পাশাপাশি লিখছি আমি অ্যানোডের বিক্রিয়া। তাহলে ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে কি করবে, যেহেতু ওই ইলেকট্রন ঘাটতি আছে তাহলে ওখানে ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কি হলো, বিশুদ্ধ ধাতু উৎপন্ন করলো এবং এই ধাতুটা কি হবে, এই রাস্তা দিয়ে ধীরে ধীরে তল হয়ে নিচে বেরিয়ে পাত্র থেকে বেরিয়ে আসতে থাকবে বা আমরা এখান দিয়ে সংগ্রহ করে নেব। অর্থাৎ ক্যাথোডে উৎপন্ন হবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। আর অ্যানোডে এই যে অক্সিজেন, সেই অক্সিজেন প্রয়োজন মতো ইলেকট্রন ছাড়বে। অক্সিজেন পরমাণু এর ভিতরে যুক্ত হয়ে উৎপন্ন করবে অক্সিজেন গ্যাস। অর্থাৎ অ্যানোড থেকে অক্সিজেন বেরোতে শুরু করবে এবং ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমা হবে। এবং এই যে অক্সিজেন উৎপন্ন হলো, এখানে গ্রাফাইটের সঙ্গে বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যার জন্য কিছু সময় পর বা বিক্রিয়াটা চলতে থাকলে ধীরে ধীরে কি হয়, এই অ্যানোড গুলো ক্ষয়প্রাপ্ত হয়। এই জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই তৈরি ক্ষেত্রে এই অ্যানোড গুলিকে পরিবর্তন করা দরকার হয়। এবং এই টোটাল যে প্রক্রিয়া, অর্থাৎ অ্যালুমিনা, ক্রাউলাইট এবং ফ্লুসপার, এই তিনজনকে মিশিয়ে যে তৈরি প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, এই টোটাল প্রক্রিয়াকে বলা হয় হল-হেরো পদ্ধতি। অর্থাৎ এই প্রক্রিয়াকেই বলা হবে
হল হেরো পদ্ধতি, অর্থাৎ ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা এইভাবে তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মাধ্যমিকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উদাহরণ। চলে আসবো পরের আমার বিক্রিয়া, অর্থাৎ পরের তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, যেখানে আমরা একটি অবিশুদ্ধ ধাতুকে কি করব, তার পরিশুদ্ধ করব বা তাকে আরো বেশি পরিশুদ্ধ করব। চলে আসি সেক্ষেত্রে আমরা যে উদাহরণটি নেই, সাধারণ উদাহরণে আমরা কপার ব্যবহার করি, অর্থাৎ এরপরে আমরা যে উদাহরণটি পড়ব সেটি হলো ধাতুর পরিশোধন। এরপর আমরা কি করব, ধাতুর পরিশোধন। সাধারণত কি হয়, কপার ব্যবহার করি। কপারে অবিশুদ্ধ কপারকে এই প্রক্রিয়ায় আমরা বিশুদ্ধ করি। সাধারণত যে অবিশুদ্ধ কপার আমরা ব্যবহার করি সেখানে কপারের পার্সেন্টেজ 97 থেকে 98%, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমার বিশুদ্ধ কপার বা তামার প্রয়োজন হয়, তাকে পরিশোধন করতে আমরা এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করব। খুব সহজ প্রক্রিয়া। এক্ষেত্রে কি করব, আমরা একই রকম ভোল্টামিটার ব্যবহার করব। আচ্ছা, ভোল্টামিটারের ভিতরে আমরা কি করি, এরকম ঝুলিয়ে কি করব, ক্যাথোড হিসাবে ব্যবহার করব বিশুদ্ধ তামার পাত, অর্থাৎ বিশুদ্ধ তামার পাত, সেটা হলো ক্যাথোড, এবং অবিশুদ্ধ তামার যে দণ্ড, অর্থাৎ যাকে আমি পরিশোধিত করতে চাইছি, সে হবে এখানে অ্যানোড। ভালো করে খেয়াল রাখবো, তাহলে এখানে ঝুলিয়ে আলাদাভাবে এদের ব্যাটারির আলাদা প্রান্তে যোগ করা হয়। অর্থাৎ এটিকে যদি আমি কি করি, এটা অবিশুদ্ধ, অর্থাৎ একে আমি যোগ করব অ্যানোড, তাহলে অ্যানোড অর্থাৎ অ্যানোড ব্যাটারি কোন প্রান্তে যুক্ত থাকে, অ্যানোড ব্যাটারি যুক্ত থাকে যে প্রান্ত সেটা হলো পজিটিভ প্রান্ত। একই রকম ভাবে যে ক্যাথোড, সেটাকে আমি যুক্ত করব ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে। ভালো করে খেয়াল রাখবো, এক্ষেত্রে ক্যাথোড হিসাবে ব্যবহার করব সোনার পাত, এবং তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় কপার সালফেট, এবং একই সঙ্গে 5 to 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণ বা সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ জলীয় দ্রবণে আমরা অর্থাৎ জলের সাথে মেশাবো কপার সালফেট বা তুতে এবং 5 to 10% সালফিউরিক অ্যাসিড। চলে আসি বিক্রিয়াটা কেমন ভাবে ঘটে আগে দেখি। যখনই আমি জলে কপার সালফেট দিলাম, কি হয়, কপার সালফেট তড়িৎ বিশ্লেষক পদার্থ ও জলীয় দ্রবণ এভাবে ভাঙবে। ওকে, আচ্ছা, একই রকম সালফিউরিক অ্যাসিডও ভাঙে। তো সে কিভাবে বিয়োজিত হয় আমরা দেখে নিই। 2H প্লাস প্লাস 2SO4 SO4 2- জল ও তড়িৎ বিশ্লেষক পদার্থ হবে এখানে, যেহেতু এখানে লবণ দেওয়া আছে, তো ও ভাঙবে, ভেঙে H প্লাস আর OH মাইনাস আয়ন তৈরি করবে। এখন জলে এর ভিতরে তড়িৎ বিশ্লেষক পদার্থের ভিতরে যোগ করা আছে, যখনই আমি এখানে ব্যাটারির সাথে যোগ করব বা সুইচ অন করব, কি হবে, দুটো রাসায়নিক ক্রিয়া ঘটবে আমরা জানি। একটা হচ্ছে ক্যাথোডে, আরেকটা হচ্ছে অ্যানোডে। তাহলে ক্যাথোড হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, আর অ্যানোড হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। অর্থাৎ তাহলে ক্যাথোডে কি আসবে, ক্যাথোডে আসবে ক্যাটায়নগুলি। ক্যাটায়ন হিসেবে আছে এটা এটা, যেহেতু কপার 2+ এর ইলেকট্রন গ্রহণের প্রবণতা H+ থেকে অনেক বেশি, তাহলে ও কি করবে, প্রয়োজন মতো ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে ও কি করবে, ধাতব কপার বা তামা হিসাবে ক্যাথোডের উপরে ধীরে ধীরে জমাতে শুরু করবে। এবং একই সাথে অ্যানোডের বিক্রিয়া দেখি, তাহলে এখানে অ্যানোন আছে সালফেট, সালফেট এবং হাইড্রোক্সাইড। কিন্তু আমরা জানি এই সালফেট বা OH ইলেকট্রন বর্জনের তুলনায় এই কপার, অর্থাৎ এখানে অবিশুদ্ধ কপার থেকে কপার আয়ন তৈরি হওয়ার প্রবণতা অনেক বেশি। অর্থাৎ অ্যানোড কি হয়, অ্যানোডে যে কপার ধাতু আছে সে কি করে, ইলেকট্রন বর্জন করে। তাহলে আমি এটাকে একটু অন্যভাবে লিখি, বর্জন করে কি হয়, কপার 2+ আয়ন হিসাবে জলীয় দ্রবণে চলে আসে। অর্থাৎ অ্যানোডটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, সেই কপার আয়নটা ধীরে ধীরে ক্যাথোডের হিসেবে উপরে এসে জমা হয়। অর্থাৎ অ্যানোডটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে, ক্যাথোডটা ধীরে ধীরে ভারী হতে শুরু করবে বা বিশুদ্ধ কপারের উপর এসে জমাতে শুরু করবে। অর্থাৎ একটা সময় পর চলতে 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 দেখবো এই অ্যানোডটা ধীরে ধীরে পুরোটাই নষ্ট হয়ে গেছে বা ক্ষয়প্রাপ্ত হয়েছে, এবং
এটি বা ক্যাথোডের ভরটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে যে কপারটা বা তামাটা আমরা পাবো সেটা একদম 99.9% বিশুদ্ধ কপার বা তামা। চলে আসি এই বিক্রিয়ায়, একটু খেয়াল রাখবো, এই যে অ্যানোডের গায়ে একটা মসলিনের কাপড় জড়িয়ে দেওয়া হয়। বিক্রিয়ার শেষে দেখা যায় বা বিক্রিয়া যখন শেষ হয়ে আসে কি হয়, এই মসলিনের কাপড়ে একটি কাদার মতো আস্তরণ জমেছে। এই বিশেষ কাদাকে বলা হয় আমরা অ্যানোড মাড বলি। আমি এখানটায় উপরে লিখছি অ্যানোড মাড বা অ্যানোডের কাদা বলে। কি হয়, ওই মসলিন কাপড়ে যে কাদার মতো অংশ থাকে তাকে আমরা বলি অ্যানোড মাড। এবং অ্যানোড মাডের ভিতরে বিশেষ অশুদ্ধি রূপে বিশেষ কিছু মূল্যবান ধাতু থাকে, যেমন প্লাটিনাম, সোনা এবং রূপো। অর্থাৎ এই অ্যানোড মাডে যে অবিশুদ্ধ অংশ পড়ে থাকে তার ভিতরে প্লাটিনাম, সোনা এবং সিলভার বা রূপো এই ধরনের কিছু মূল্যবান রত্ন বা ধাতু আমরা পাই। তাহলে আজকের আমাদের তৈরি এই অবধি।